ম্যানেজার সাহেব, হ্যাঁ আমি এখানে অপেক্ষা করছি, মেয়েটাকে এক্ষুনি ভিতরে পাঠিয়ে দিন। মেয়েটা এসে সোজাই জাঙ্কুকের গায়ের উপর পড়ে গেল। কি হলো, থেমে গেলে কেন? এক্ষুনি যা বলেছি তাই করো। তে আর এক মুহূর্ত দেরি করলো না, সে জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে কিস করা শুরু করলো। আর এইসব দেখে ম্যানেজার আস্তে করে দরজাটা লাগিয়ে সেখান থেকে চলে গেল। আমার স্বামীর জন্য রেখে দাও গচ্ছিত সম্পদ আমি আজ আপনার উপর লুটিয়ে দিলাম। এতটুকু ভুলের জন্য আজ আমাকে এত বড় শাস্তি পেতে হলো। জানলে আমি কোনোদিনও এরকম ভুল করতাম না। তুমি যে ভুল করেছো তার শাস্তি তো সামান্যই হয়েছে, এর থেকে বেশি শাস্তি তুমি পাবে। আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। এই লোকটা আসলে অনেক অসভ্য বস কোথাকার। আমি আগে জানলে কোনোদিনও এই লোকটার পাল্লায় পড়তাম না। তে কি এমন করেছিল যাতে তাকে এরকম অসভ্য বসের পাল্লায় পড়তে হয়েছে? আসুন দেখে আসি। পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে তে এবং জিমিন। জিমিন হচ্ছে তের বড় বোন। তে গ্রামেই থাকে আর জিমিন শহরে থেকে পড়াশোনা প্লাস এখানে একটা পার্ট টাইম জব করে। তেও এখানে জিমিনের সাথে থাকতে এসেছে কারণ তার গ্রামের পড়াশোনা শেষ, এখন সে একটা শহরে ভালো কলেজে ভর্তি হতে চায়, প্লাস সে জিমিনের দেখভাল করতে চায় কারণ বেশ কিছুদিন ধরেই জিমিন অসুস্থ আর জিমিনের জন্য একটা ভালো টেক কেয়ারের লোক দরকার। এজন্য জিমিনকে নিয়ে এসে ডক্টরের কাছে এসেছে। আপু তুই এখানে বস, আমি মেডিসিন গুলো নিয়ে আসছি, দেখি এখানে কমে পাওয়া যায় নাকি। একটু পরে তে ফেরার পরে দেখতে পেল জিমিনের সাথে একটা ছেলে খুব রাগারাগি ভাবে কথা বলছে এবং তাকে কি যেন জোর করে বলছে, তার হাত চেপে ধরে আছে। তে এইসব দেখে খুবই রেগে গেল। অসভ্যের মতো এই ছেলেটিকে আগে তাকে শাস্তি দিয়ে নি, এই কথা বলে ছেলেটির গায়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। অসভ্য ইতো ছোট লোক, লাচ কাটা পাথর, খেতা বালিশের গাঁটটি ছেড়ে চাদর, মেয়েদের দেখলেই অসভ্যতামি করতে ইচ্ছে করে তাই না? জিমিন তো হতভঙ্গের মতো চেয়ে আছে এই মুহূর্তে কি ঘটে গেল। জানকুকো হা করে তাকিয়ে আছে, তার সাথে এটা কি ঘটে গেল। তুই এটা কি করলি? হায় আল্লাহ, তুই আমার বসের গালে চড় বসিয়ে দিলি। এটা কি তোর বস? আমি তো ভেবেছিলাম তোর সাথে কেউ বুঝি জোর করছিল। মিস জিমিন, আমি তো এই মেয়েটাকে দেখে নেব এবং আপনাকেও, এই বলে জানকুক সেখান থেকে চলে গেল। কেন কিছু না বুঝে এরকম কাজ করলি? হায় আল্লাহ, এখন আমার চাকরি তো যাবে। এই বস যে অসভ্য, আমি এখন কি করব? আমার চাকরিটা বুঝে গেছে, আমি এখন কিভাবে চলবো, কিভাবে পড়াশোনা করব, আর তুই বা কিভাবে থাকবি? এই চাকরি দিয়ে তো সব টাকা আসে, আমি কিভাবে ঘর ভাড়া দেবো, কিভাবে আমরা খাবো? কি করলি তুই না বুঝে কেন এই কাজ করলি? আই এম সরি জিমিন, আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম ছেলেটা তোর সাথে এরকম করতেছিল, এজন্যই তো আমি চর বসিয়ে দিলাম। তুই জানিস না আমি এসব রঙাবি দেখতে পাই না, আমি এজন্যই তো করে ফেলেছি। এখন কি করব তুই বল? কি আর করবি, আমি স্যারের কাছে গিয়ে সরি বলবো, দেখি যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে। আর আমি কিভাবে যাব? আমি এত অসুস্থ, আমি তো চলতেও পারছি না। তখনই পেছন থেকে একটি অপরিচিত আন্টি এসে বলল, ঠিক করেছো মা, এই ছেলেটার সাথে এরকমই হওয়া উচিত। দেখলে না কি অসভ্য, কেউ কি তার এমপ্লয়ের সাথে এইভাবে ব্যবহার করে? 3 দিন না হয় কাজে নাই গেল, সেজন্য কি এইভাবে ব্যবহার করতে পারে? হ্যাঁ আন্টি ঠিকই বলছেন, ছেলেটা আসলে অসভ্য। তোর ওই জায়গায় জব করা লাগবে না, তুই অন্য জায়গায় জব করবি, তুই আর আমি মিলে এক জায়গায় জব করব। আচ্ছা মামনি, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি আন্টি বলুন। আচ্ছা আমি কি তোমার কোয়ালিফিকেশনটা জানতে পারি? আন্টি আমি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, এবার আমি শহরের কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হতে চাই। আচ্ছা তুমি কি ভালো রান্না বান্নার কাজ জানো, ঘর সংসারের কাজ? হ্যাঁ আন্টি, আমি তো সেগুলো খুব ভালো করেই পারি। আসলে আমার মা নেই, ছোটবেলায় মা মারা গেছে। বাবা আর আমরা গ্রামের বাড়িতে থাকি, বাবার দেখাশোনা আমি করি। এই হচ্ছে আমার বড় বোন জিমিন। আমার বড় বোন শহরে থেকে পড়াশোনা করে প্লাস একটা জব করে, আর আজ আমি তো সেই জবটাকে খেয়ে দিলাম। সরি রে জিমিন। না মা, তুমি কোনো ভুল কাজ করোনি, তুমি যা থেকেছো তাই করেছো। তুমি তো অন্যায়ের প্রতিবাদ করেছো, আর আমার প্রতিবাদী মেয়ে অনেক ভালো লাগে। আচ্ছা তোমাকে আমি যদি একটা অফার দিই তাহলে তুমি অফারটা মানবে? কিসের অফার আন্টি? আর আমি আপনার কথা কেন শুনতে যাব? আরে চুপ দে, আগে তো কথাটা শুনতে দে। শোনো, আমি আর আমার হাজবেন্ড প্রায় সময় অসুস্থ থাকি, আমাদের দেখরেখ করার জন্য একজন বিশ্বস্ত মানুষের দরকার। তোমাদের দুজনকে দেখে আমার খুবই ভালো লেগেছে, তোমরা খুবই সাহসী আর মনে হচ্ছে বিশ্বস্ত, তাই আমি তোমাদের দুজনকেই আমার কাজের জন্য রাখতে চাই। দেবো না, এমনিই রাখবো না, তোমাদেরকে মোটা অঙ্কের পে করে দেবো, যাতে তোমাদেরকে এইরকম অসভ্য বসের কাজ না করতে হয়। তোমাদের মধ্যে একজন আমার বাড়িতে থেকে আমার স্বামীর জন্য রান্না বাড়া করবে আর আমার বাড়ির দেখাশোনা করবে, আর অন্যজন আমাদের সাথে ডক্টরের কাছে যাবে আসবে। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি এক্ষুনি তোমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে পারি। আমি তোমাদেরকে বিশ্বাস করে এই অ্যাডভান্স পেমেন্ট আর আমার বাসার ঠিকানাটা দিয়ে গেলাম, আর আমি জানি তোমরা অবশ্যই আসবে। মিস্টার সুবিন, আমি ওই মেয়েটার সমস্ত ডিটেইলস আমার কাছে চাই, আর মিস জিমিন কেন কাজে আসা বন্ধ করে দিয়েছে আমি সবকিছু জানতে চাই। আপনি এভরি ডিটেইলস আমার কাছে এনে দেবেন। ইয়েস বস, আমি দেখছি কি করা যায়।
তার জীবন জানকুকে থাপ্পড় মারার টের তো তুমি হাড়ে হাড়ে পাবে। পরের দিন সকালে তে এবং জিমিন ওই ঠিকানা মতো বাসায় এসে হাজির হলো। হাই রে তে, দেখ না কত বড় বাড়ি। হ্যাঁ আমিও তো ভাবছি, আচ্ছা ওনার বাড়ি এত বড় তাহলে উনি একা কিভাবে? আমি তো ভাবছি মনে হচ্ছে অনেক কোটিপতি রে। হ্যাঁ হবে হয়তো, এজন্যই তো 50,000 টাকা দিয়ে গেল। হ্যাঁ এজন্যই তো বাসাটা ছেড়ে দিলাম, না জানি কি হয়। চল ভিতরে গিয়ে দেখি। ও মা, এসেছো তোমরা? আসো ভিতরে আসো। খালা ওদেরকে ওদের রুমগুলো দেখিয়ে দাও। ইয়ে মানে আন্টি, আপনার এখানে তো দেখছি অনেকগুলো কাজের লোক। শোনো, আমি তোমাদেরকে কাজের জন্য ডাকিনি, আমি ডেকেছি তোমাদেরকে আমার পার্সোনাল কাজের জন্য। তোমাকে আমাদের বাইরে কাজ করতে বলিনি। তুমি শুধু আমার সাথে ডাক্তারের কাছে যাবে, আর তুমি বাড়িতে থেকে আমি যখন রান্না করব তখন তুমি আমাকে হেল্প করবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে আন্টি। হ্যাঁ যাও, তোমরা এখন ঘরে গিয়ে রেস্ট করো। জিমিন মামুনি, তুমি আমার সাথে ডক্টরের কাছে চলো। আর তে মামুনি, তুমি ডিনারটা রান্না করে তারপর ডিনার করে শুয়ে পড়ো। আমার ছেলের আর আমাদের আসতে হয়তো একটু দেরিও হতে পারে। বাট আন্টি, আপনি তো আপনার ছেলের বিষয়ে আগে কিছুই বললেন না। কি বলবো মা, বলার কিছুই নেই। আমার একটি মাত্র ছেলে, অথচ ছেলে আমাকে সময় দিতে পারে না। সে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। ও তো আমার বাসায় আসে ইনভাইটেড গেস্টের মতো, সপ্তাহে 2 দিন আসে, তাও আবার ঠিক মতো কথাও বলে না। সন্ধ্যা জিমিনকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাওয়ার পর তে রান্নার কাজটা সেরে ফেললো এবং সে খুবই ক্লান্ত। উফ, একটু ফ্রেশ হয়ে আসি। আর তখনই তে দেখতে পেল তাদের রুমের শাওয়ারটা ঠিক মতো চলছে না, তাই সে পাশের রুমের শাওয়ারে একটুখানি গোসল করতে গেল। কিন্তু তে তো খেয়ালই করেনি সে কার রুমে এসেছে এবং সেখানে কে আছে। তে শাওয়ার নিয়ে আসার পরে দেখতে পেল দরজার ঠিক সামনে জানকুক দাঁড়িয়ে আছে। এই অসভ্যই তোর ছেলে, আমার পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছিস। আমি এখানে তোমার পিছু কিভাবে করলাম? তাহলে তুই এখানে কতক্ষণ ধরে আছিস? আমি তো এখানে মাত্র এলাম। তার মানে তুমি আর কিছু দেখোনি? উফ, বেঁচে গেলাম। হ্যাঁ দেখেছি তো, কে বলে দেখিনি? এই যে দেখতেছি তোমার সোফার উপর পড়ে আছে যেগুলো। এই অসভ্য ছেলে, ইতর ছোট লোক, লুচু ছেলে কোথাকার, অন্যের ঘরের মধ্যে ঢুকে তারপর নোংরামি করতেছে, তাই না? ও মাই গড, আমি তো ভুলেই গেছি আমি অন্যের ঘরে। বাই দ্য ওয়ে, এই রুমটা কিন্তু আমার। জানকুকের মুখে এরকম কথা শুনে তে তো অবাক হয়ে গেল। তুমি এখন এখান থেকে যাও, আমি এখন শাওয়ার নেব। আর যদি তুমি চাও তাহলে আমার সাথে আসতে পারো। নো মিস্টার, আমার কোনো দরকার নেই। আমি এক্ষুনি চলে যাচ্ছি আপনার ঘর থেকে। যাকে খুঁজে ফেললাম সারা শহরে, সেই তো দেখছি আমারই ঘরের ভেতরে। ওয়াও, এখন তো প্রতিশোধটা নিতে আরো সোজা হবে। আমার থাপ্পড়ের প্রতিশোধটা আমি অবশ্যই নেব। কি অসভ্য ছেলে রে বাবা। আজ আন্টি আর জিমিন ফিরুক, আমি আন্টিকে বলে দেব আমি ওনার এখানে থাকতে চাই না। জিমিনকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। ওকে আমি ভালো চিকিৎসা করাবো, ভালো ডাক্তার দেখাবো, আমি কাজ করব। তারপর আমি এখানে থাকতে পারবো না। শান্তি পাচ্ছি না, এই ছেলেটা তো আমার স্বপ্নের মধ্যে এসে জ্বালাচ্ছে। আমি এখন কি করব? আমি এক্ষুনি জিমিনকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। তে এই চিন্তা ভাবনা করে জিমিনের কাছে গেল। আর গিয়ে দেখতে পেলো জিমিন এবং জানকুক এবং বাকি অন্যান্য সবাই বসে কথা বলছে। তার মধ্যে একজনকে তে চেনে না। ও মিস তে নাকি? আসুন এখানে এসে বসুন। ও তে মামনি, আসো এখানে এসে বসো। এই অসভ্য লোকটা দেখছি এখানে বসে আছে। তোর আবার কি হলো? আয় এখানে এসে বস। জিমিন, আমি তোকে একটা কথা বলতে চাই। তোকে আগে আমি একটা কথা জানাতে চাই। হ্যাঁ বল, কি বলবি? ও জিমিন আপু, তোর তো আজকে ডক্টরের রিপোর্টটা আসার কথা। রিপোর্টটা এনেছিস? ডক্টর কি বলেছে রে? হ্যাঁ এনেছি রে তে, তুই তো ছোট না এখন আর। আমি এই বিষয় নিয়ে এখানে বসে কথা বলছিলাম আর তোর অপেক্ষা করছিলাম। আসলে আমার অনেক বড় একটা রোগ ধরা পড়েছে রে তে। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কারণ আমাদের তো আর এত টাকা পয়সা নেই চিকিৎসা করে ভালো হয়ে যাব। আপু তুই এসব কি বলছিস? হ্যাঁ রে তে, সত্যি বলছি আমি। জিমিন মামনি, তে মামনি, তোমরা এইভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। আমরা তো আছি, প্রয়োজনে আমরা তোমার চিকিৎসা করব। হ্যাঁ মিস জিমিন, আপনি চিন্তা করবেন না। আমি আপনার বস আর আপনি আমার এমপ্লয়। হয়তো বা আপনি 3 দিন আমার কাছে না বলে চলে এসেছেন, এজন্য আপনার সাথে একটু রাগারাগি করেছি। আপনি চিন্তা করবেন না মিস জিমিন, আপনার চিকিৎসার যাবতীয় খরচ আমি দেব। জানকুকের মুখে এরকম কথা জিমিন তো আকাশ থেকে পড়লো। কি, তুই কি ঠিক আছিস জানকুক? আরে মা, ঠিক থাকবো না কেন? এইভাবে কথা বলছো কেন? আমি আমার এমপ্লয়ীদের খেয়াল রাখতে পারি না? হ্যাঁ একটুখানি আগে আমি, যাই হোক
মিস জিমিন, আপনি চিন্তা করবেন না, আপনার সমস্ত খরচ আমি দিয়ে দেব, বাট আমার একটা কাজ আছে, সেটা আপনাকে করতে হবে। হ্যাঁ স্যার বলুন, আমি আপনার সব কাজ করে দেব। মানে আপনি তো এখন অসুস্থ, আপনি তো এখন কোনো কাজ করতে পারবেন না, তো আমি চাইতেছি আপনার জায়গায় আপনার বোন যদি আমার অফিসে কাজ করে তাহলে কেমন হয়? জানকুকের মুখে এরকম কথা তে তো পুরোই অবাক। জিমিন একটু সংকোচ বোধ করলো, কিন্তু সে পরে বলে দিল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি যে পর্যন্ত সুস্থ না হব ওই পর্যন্ত আমার বোন আপনার কাজ করে দেবে। তে আর ওই দিন কিছুই বলতে পারেনি, কারণ তার বোনকে তো যেভাবেই হোক সুস্থ করতে হবে। পরের দিন খুব ভোরেতে সকালে রান্না শেষ করে তারপর জেকের অফিসের জন্য বেরিয়ে গেল। উফ, মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে, আমি তো অফিসের কিছুই বুঝি না, কেন আমাকে এখানে এনে শুধু বসিয়ে রেখেছে। তখনই তে দেখতে পেল সেখানে জানকুকের এন্ট্রি। তাকে তো দেখতে একেবারে মাফিয়া কিং এর মতো লাগছে। যাই বলি না কেন, অসভ্যটা কিন্তু এমনিতে দেখতে খুব হ্যান্ডসাম। তে তো মনে মনে এইসবই ভাবছিল। তখনই জানকুক এসে, হ্যালো মিস্তে, কি ভাবছেন আমার কথা? মানে আমি আপনার কথা ভাবতে যাব কেন? আপনি আমাকে কেন রেখেছেন সেটা বলুন। জিমিন কি করতো আর আপনি অফিসে কেন এসেছেন আপনি জানেন না? না, জানি না। আমি 1 ঘন্টা যাবত এখানে বসে আছি, আপনি কোথায় ছিলেন বলেন তো? তেকে এইভাবে কথা বলতে শুনে বাকি স্টাফরা হা করে তাকিয়ে রইলো, কারণ এইভাবে জানকুকের সাথে কেউ কোনোদিন কথা বলেনি। জানকুক এই জিনিসটা খেয়াল করলো, তার অন্য স্টাফরা এখানে হা করে তাকিয়ে আছে। হোয়াট দ্য হেল, এখানে আপনাদের কি? আপনারা যে যার কাজে যান। এন্ড ইউ, তুমি এক্ষুনি আমার সাথে আসো। জানকুকের হঠাৎ রাগান্বিত কণ্ঠে তে ভয় পেয়ে গেল, এবং সে বুঝে গেল জানকুক আসলে তাদের স্টাফদের সাথে কি রকম ব্যবহার করে, এবং সে তো ভয়ে চুপসে গেল। মিস তে, আপনি আমার স্টাফদের সামনে যেই রকম ব্যবহার করেছেন এই রকম ব্যবহার আজ পর্যন্ত কেউ করতে পারেনি। যাক, এইবারের জন্য মাফ করে দিলাম, কিন্তু হ্যাঁ, আপনার পানিশমেন্ট তো অবশ্যই আছে। আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা আপনি বলুন আমাকে কি পানিশমেন্ট দিতে চান? ও রিয়েলি, আপনি আমার পানিশমেন্ট মানতে চান? তাহলে আপনার পানিশমেন্ট হচ্ছে আপনি আমাকে লিপ কিস করবেন। না হ্যাঁ, আর আপনাকে তো এই পানিশমেন্ট মানতে হবে, না হলে আমার কাছে অন্য ব্যবস্থা আছে। আমি আপনার অফিসে কাজ করব না, এরকম অসভ্য বসের এখানে আমি কিছুতেই কাজ করব না। মিস্তে, চলে তো যাবেন, বাট যাওয়ার আগে এই এগ্রিমেন্ট পেপারটা একটু দেখে যান। এটা কিসের এগ্রিমেন্ট পেপার? কেন, কাল রাতে যে আপনি এগ্রিমেন্ট পেপার সই করেছেন আপনার কি মনে নেই? হ্যাঁ, ওইটা তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, ওইটাতে আমি সাইন করেছি। কাগজে সাইন করার আগে একটু ভালো করে দেখে নেবেন। কি বলছেন আপনি? এটার মানে কি? মানে হচ্ছে আপনি আমার সাথে এগ্রিমেন্ট করেছেন, আপনি 1 বছর পর্যন্ত আমার আন্ডারে কাজ করবেন, আর আমি যেভাবে যা বলবো তাই আপনাকে শুনতে হবে, নয়তোবা এগ্রিমেন্ট ভঙ্গের কারণে 20 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, এবং মিস জিমিনেরও চাকরিটা চলে যাবে। আর শুধু এই কারণেই তে জানকুককে কিস করতে বাধ্য হয়েছিল। অসভ্যবাসের রোমান্টিক অত্যাচার তো 3 দিন বেড়ে চলেছে। সে যখনই সময় পায় তখনই থেকে জোর করে কিস করতে থাকে। উনি হচ্ছে মিস্টার সুগা, জেকে কোম্পানির 30% শেয়ার হোল্ডার। ওনার আরো একটি পরিচয় আছে, উনি হচ্ছে আরএম এর মৃত্যুবনের একমাত্র ছেলে। যেহেতু সুগা জেকে কোম্পানির শেয়ার হোল্ডার, তাই সে জিমিনেরও বস। আর সুগা তো জিমিনকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করে, আর এই কথাটা জানকুক ভালো করেই জানে। জিমিনের এইরকম হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় সুগার মনটা অনেক খারাপ, আর এই জিনিসটা জানকুক ভালো করেই খেয়াল করলো। ভাই, এইরকম মনে মনে কষ্ট না পেয়ে তুই আব্বু আম্মুকে বলে দে তুই জিমিনকে ভালোবাসিস। হ্যাঁ রে জানকুক, আমি মামা মামিকে সবটা জানিয়ে দেব। আমি জিমিনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। প্রয়োজন হলে আমি জিমিনকে নিয়ে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। সুগা ভাই, তুই তো ভালো করেই জানিস আমাদের কাজের খাতিরে আমি তো একদম সময় পাই না। তুই যখন যাবি তাহলে আব্বু আম্মুকেও সাথে করে নিয়ে যা, তাদের বিদেশে ভালো চিকিৎসা করে তারা হয়তো দ্রুত সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটাও ভালো বলেছিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা যা, আমি তোদের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই যদি চলে যাই তাহলে তে কোথায় থাকবে? তে কার কাছে থাকবে? সমস্যা নেই ভাই, তেকে আমি দেখে রাখবো, ও আমার কাছে থাকবে। হ্যাঁ মামা, আমি সবটাই জানি তুমি যে ওকে কতটা দেখে রাখছো, আমি সবটাই শুনতে পেরেছি তুমি ওর সাথে কি কি করো। তারা 2 ভাই মিলে যুক্তি করে জিন আর জিমিনকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার জন্য রাজি করিয়ে নিল। সবই তো বুঝলাম, এতদিন তো তে মামনি আমাদের সাথে ছিল, আমরা যদি চলে যাই তাহলে ও কোথায় থাকবে? সমস্যা নেই আন্টি, আমি কয়েকদিনের জন্য বাবার কাছে চলে যাব। তুই যদি চলে যাস তাহলে আমার হয়ে যে অফিসের কাজগুলো করি সেগুলো কে করবে? হ্যাঁ মিস্তে, এই কয়েকদিন আপনি আমার কাছে থাকবেন, আমার ফ্ল্যাটে আমার কাছে। মিস্তে, আপনার মনে আছে তো এই কয়েকদিন আপনি আমার সমস্ত অর্ডার মানবেন, আমার সমস্ত কথা শুনতে হবে? হ্যাঁ আমার মনে আছে, আমি ভুলিনি। তাহলে এক্ষুনি আমার ড্রেসটা চেঞ্জ করে দিন। বেচারি তে, তার তো কোনো শান্তি নেই, তার আজ ছুটির দিন বাসায় থেকেও জানকুকে সমস্ত অর্ডার মানতে হচ্ছে। জানকুকের কথা মতো সে জানকুকে সমস্ত কাজগুলো করে দিচ্ছে, কিন্তু ওর মাথার মধ্যে কি চলছে সেটাতে নিজেও জানে না।
জাঙ্কুক স্যার কি করছেন আমার সাথে? ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। কি সমস্যা আপনার? আপনি সারাক্ষণ আমার সাথে এমন কেন করেন? তুমি জানতে চাও আমার কি সমস্যা? তাহলে জেনে নাও। জাঙ্কুক স্যার, আমার কষ্ট হচ্ছে। জাঙ্কুক স্যার, কষ্ট পেয়েছো নাকি? আমি তো চাই তুমি কষ্ট পাও। আমি কি এমন করেছি আপনার সাথে? কি করেছে তুমি জানো না? তুমি সেদিন বিনা কারণে আমার গালে চড় দিয়েছিলে, আর এই কারণে আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি। জাঙ্কুক স্যার, আপনি যদি আমাকে কষ্ট দিয়ে আমার বোনকে ভালো করে দেন, তাহলে আমি নির্দ্বিধায় আপনার সবগুলো কষ্ট মেনে নেব। পরের দিন সকালে তে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর জাঙ্কুক তাকে ডাকতে এসেছে। কিন্তু তে তো ভীষণ জ্বর, আর সে জ্বরের তাপে আবল তাবল বলছে। জাঙ্কুক, তুমি আমাকে কিস করতে এসেছো তাই না? আসো, তোমাকে আমি এখন একটা কিস দিয়ে দিই। সবসময় সে তের সাথে জোর করতো, আজ তে জাঙ্কুকের সাথে এই কাজ করলো। তার তো খুবই ভালো লাগছে, তার ইচ্ছে করতে থেকে তার নিজের সাথে জড়িয়ে নিতে। সত্যিকার অর্থে ওই দিন তোমাকে যখন গোসল করতে যেতে দেখেছিলাম, তোমাকে আমার সেদিন থেকে পেতে ইচ্ছে করছিল। প্রতিশোধ তো শুধু ছিল একটা বাহানা, এটা আমার মনের সাথে আর আমার মস্তিষ্কের সাথে যুদ্ধ ছিল। আমি আর তোমাকে হারাতে চাই না তে, আমি তোমাকে আমার করে নেব, আমার নিজের করে নেব। জাঙ্কুক তের অনেক টেক কেয়ার করে এবং তাকে সুস্থ করে তোলে। তাহলে কিন্তু ডাবল পানিশমেন্ট দেব। এক মাস পরে সুগা জিন এবং আরএম এবং জিমিনকে নিয়ে দেশে ফিরলো। জিন এবং আরএম তারা মোটামুটি সুস্থ, আর জিমিন এখন পুরোপুরি সুস্থ। জিমিন তো প্রায় রীতিমতো সুগার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কারণ এই কয়দিনে সুগা জিমিনের অনেক খেয়াল রেখেছে, অনেক কেয়ার করেছে। কিন্তু জিমিন ভয় কিছু বলতে পারে না, কারণ সুগারা তো অনেক বড় লোক, আর এক হিসেবে তার বস। তার অসভ্য জাঙ্কুক বসের মতো সে এতটা অসভ্য না, তারপরেও তো সে তো একজন বস, আর বসকে সে কিভাবে ভালোবাসার কথা বলবে? অন্যদিকে তে জাঙ্কুক অসভ্য বসটা দেখে এতটাই বিরক্ত করে, তে তো সহ্য সীমা ছাড়িয়ে গেছে। তবুও কেন জানো না তার এই অসভ্য বসটাকেই ভালো লাগে। কেন জানি না এই রোমান্টিক অত্যাচারগুলো তে খুবই ভালো লাগে। কিন্তু তে এখন ভয় পাচ্ছে। জিমিন তো এখন সুস্থ হয়ে চলে আসছে, এখন তো তে এই চাকরিটা ছেড়ে দিতে হবে। এই কথা ভাবতে ভাবতে তে জাঙ্কুকের জন্য কফি নিয়ে আসছিল, আর কফিটা জাঙ্কুকের হাতে দেওয়ার আগে টেবিলের উপর রাখা ফাইলগুলোর উপর পড়ে গেল। হোয়াট দ্য হেল মিস্টার, আপনি অন্ধ নাকি? চোখে দেখতে পান না? কি করলেন আপনি এগুলো? আই সরি স্যার, আসলে আমি দেখতে পারিনি। আমি এক্ষুনি এগুলো ঠিক করে দিচ্ছি। জাস্ট গেট লস্ট অন মাই কেবিন। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না, চলে যাও এখান থেকে। সামান্য একটু ভুলের জন্য জাঙ্কুকের এইরকম ব্যবহার তে কিছুতেই মেনে নিতে পারছে না। শুধু আজ নয়, বেশ কিছুদিন ধরে জাঙ্কুকের ব্যবহারগুলো কেমন যেন বদলে গেছে। তে এটা সাধারণভাবে নিল, এখন এটা সে মোটেও সাধারণভাবে নিচ্ছে না। তে ভীষণ কান্না করছে, আর সে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। সরি তে, আমি জানি তুমি আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেই কষ্টের কাছে এটা কিছুই না। আমি চাই তুমি আরো কষ্ট পাও। এই অসভ্য বসটা যে কতটা রুড হতে পারে সেটা তুমি এখনো দেখোনি, ভবিষ্যতে আমার কাছে থাকলে তুমি আরো দেখবে। তাই আমি চাই তুমি আমার এই অসভ্যতা আমি দেখার আগেই চলে যাও। মিস জিমিন অফিসে ফিরুক, আমি তোমাকে শীঘ্রই এই জব থেকে মানা করে দেব। কি এমন ভুল করেছে তে, যাতে এই অসভ্য বসটা আবারও রুড ব্যবহার শুরু করলো? আসুন জেনে নেই। এই তে, শোনো না। হ্যাঁ লিসাপু, বলো। শোনো না, তুমি তো জানোই আমি মিস্টার সুবিনকে কত ভালোবাসি, কিন্তু উনি তো কিছুতেই পড়তে চায় না। তুমি একটা ব্যবস্থা করে দিবে যাতে এই সুবিনটা পটে যায় আমার উপর? আপু, আমি কিভাবে বলবো সুবিন ভাইয়া কিভাবে আপনার উপর পটে? তুমি যেভাবে বসকে পটিয়ে নিলে ঠিক সেভাবে আমাকে একটু সুবিনকে পটিয়ে দাও না। প্লিজ আপু, আপনি এসব কি বলছেন? আমি কিভাবে বসকে পটালাম? ও মা, তুমি জানো না তুমি কিভাবে বসকে পটিয়েছো? আমাদের বস আগে যে অসভ্য রুট ছিল, তুমি আসার পরে তো উনি অনেক ভালো হয়ে গেছে। তোমার জন্য তো মিস জিমিনকে বিদেশে পর্যন্ত চিকিৎসা করতে পাঠালো। তুমি তোমার রূপের আগুনে কি জাদু করেছো যে আমাদের বস একেবারে ঘায়েল হয়ে গেছে? আমাদেরকে একটু শিখিয়ে দাও। দেখো লিসাপু, বস আগে কেমন ছিল আমি জানি না, আমি ওনাকে কোনো রকম পাগল করিনি। আমি জাস্ট ওনাকে বলেছি এমপ্লয়ীদের সাথে ভালো ব্যবহার করতে, আর উনি নিজের মন থেকেই এখন করছেন। আগে তো উনি অন্যরকম ছিল, এখন হয়তো নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। আমি ওনাকে কিছুই করিনি।
যাকে বাদ দাও, এই খামটা মিস্টার সুবিনকে দিও, আর আমার কথা বলো না, না হলে কিন্তু আমি আবার লজ্জায় কথা বলতে পারবো না। বোঝাই তো, প্রেমপত্র নাম বলে তো আর দেওয়া যাবে না, উনি দেখলেই সব বুঝে যাবে। আমাদের সহজ সরলতে পোকার মতো লিসার ফাঁদে পড়ে গেল, আর সে চিঠিটা না পড়ে সুবিনের হাতে দিয়ে দিল। কিন্তু চিঠিতে কি এমন লেখা ছিল? জানকুক কেন তার উপর এত রাগান্বিত, জানতে হলে আরেকটু অপেক্ষা করুন। জিমিন আপু, তুই কেমন আছিস? আমি তোকে অনেক মিস করেছি আপু। আমিও তোকে অনেক মিস করেছি। তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি, তোর খবর বল। আমি তো ভালো আছি। কি ব্যাপার, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? কিছু না আপু, তোকে তো খুব মিস করছিলাম, এই জন্য। তুই এখন চলে এসেছিস, সবটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি। জানিস, বাবাকে কল করেছিলাম, বাবা আজকে এখানে আসছে আঙ্কেল আন্টিকে ধন্যবাদ জানাতে। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। বাবা অনেকটাই অসুস্থ জানিস। হ্যাঁ, আমাকে তো বললো আগের মতো নাকি কাজকর্ম করে খেতে পারে না, রান্নাটাও নাকি করতে পারে না। বাবার জন্য অনেক কষ্ট হচ্ছে রে জিমিন। আমি চলে আসার পর বাবাটা ঠিক মতো রান্না করেও খেতে পারে না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, বাবা তো অনেকই কষ্টের মধ্যে আছে। আচ্ছা জিমিন, আমি বলছিলাম তুই তো এখন সুস্থ, তাই না? মানে এখন তো তুই জব করতে পারবি। যদি আমি বাবার সাথে দেশের বাড়িতে চলে যাই? তুই কি বলছিস এসব? তুই না শহরে ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে চাস? হ্যাঁ, শহরের ভালো ভার্সিটি জিমিন। যদি পড়াশোনা ভালো করি তাহলে গ্রামের ভার্সিটি তো ভালো করে পড়াশোনা করতে পারবো। তুই বাদ দে এসব, আগে তো বাবা আসুক, তারপর দেখা যাবে। নে, তুই এই ওষুধগুলো খেয়ে রেস্ট কর, আমি একটু আন্টি আঙ্কেলের সাথে দেখা করে আসি। আসতে পারি? সে কি, তুই মামনি যে। আরে আসো আসো, পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। না আন্টি, দরকার তো আছে। কেমন আছেন আঙ্কেল আন্টি? অনেক ভালো মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আঙ্কেল আন্টি। তা বলছি মা, আমার অসভ্য ছেলেটা তোমার সাথে আবার কোনো অসভ্যতামি করেনি তো? না না আন্টি, ছি, এইসব কি বলছেন? উনি হচ্ছে আমার বস, আর বস কি কখনো অসভ্য হতে পারে? পারে মা, অবশ্যই পারে। আমি তো আমার ছেলেকে ভালো করেই চিনি। আমার এই ছেলেটা অনেক অসভ্য আর বেয়াদব, কিন্তু তুমি তাকে সাহায্য করতে পেরেছো। তুমি ওই দিন ওকে যে চড়টা দিয়েছো না, বিশ্বাস করবে না মা, আমার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তো আমার ছেলেকে কোনোদিনও মানুষ করতে পারিনি, একদিনও শাসন করতে পারিনি, শুধুমাত্র এই বুড়োটার কারণে। এই বুড়োর জন্য ওই ছেলেটা এরকম হয়েছে। বেবি, সোনা কলিজা, তুমি কাকে বুড়ো বলছো? আমি তো এখনো 50 বছরের ইয়াং ম্যান, তুমি আমাকে বুড়ো বলছো? আইসে 50 বছরের ইয়াং ম্যান? তুমি যদি 50 বছরের ইয়াং ম্যান হও, তাহলে আমিও 45 বছরের ইয়াং মহিলা। আরে কি বলছো জানো, তোমার বয়স 45, তোমাকে তো এখনো দেখতে 25 বছরের কচি মেয়ে মনে হয়। আরে চুপ করো, বুইড়া বেটা কোথাকার, বাচ্চাদের সামনে কি ধরনের কথা শুরু করেছে। আন্টি আঙ্কেল, আপনারা মিষ্টি মিষ্টি ঝগড়া করুন, আমি এখন যাই। আচ্ছা মা, যাও। তুমি একটু রান্না বান্নার দিকটা একটু দেখো, আজ তোমার বাবা আসবে তো, তাই ওনার পছন্দ মতো রান্না করো, ঠিক আছে? না না আন্টি, ওইসবের দরকার নেই, আপনারা যা খাবেন তাই বলুন, আমি রান্না করে দিচ্ছি। একদম চুপ, কথা কম বলো। আমি যা বলেছি তাই করবে। তোমার বাবা যা যা খেতে পছন্দ করে তার পছন্দ মতোই আজ রান্না হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে আন্টি। সন্ধ্যার পর তেজিমিনের বাবা মিস্টার জেহব আরেমদের বাসায় এলো। সেখানে সংক্ষিপ্ত পরিচয় শেষ করে সবাই ডিনার করতে বসেছে, আর সেখানে জাংকুক এবং সুগাও এলো। জাংকুক, সুগা, উনি হচ্ছে মিস্টার জেহব, তেজিমিনের বাবা, পরিচয় হোক। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, কেমন আছো তোমরা? ভালো আছি আঙ্কেল, আপনি তো ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। বসো তোমরা, এখানে বসো। না আঙ্কেল, আমি খাবো না, আমি ডিনার করে এসেছি। তুই কখন ডিনার করে আসলি ভাই? আমি তো খাবো। জিমিন, আমার খাবারটা একটু বেড়ে দেবে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। স্যার মানে কিসের স্যার? বাসায় কোনো স্যার ডাকা হবে না, ও আমাদের বাড়ির ছেলে, তুমি এখন আমাদের বাড়ির মেয়ে, সো তুমি ওকে ভাইয়া বলে ডাকবে, ওকে? আচ্ছা আন্টি। মা, আমি উপরে গেলাম, এক্সকিউজ মি। এই কথা বলেই জানকুক সেখান থেকে চলে গেল। জানকুক, তোর আবার কি হলো? একবার আমার কথাটা তো শুনে যা। জাংকুক জিনের কোনো কথা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল, আর জিন বলা শুরু করলো, ছেলেটার আবার কি হলো? মামনি, যাও তো, তুমি ওকে একটু ডেকে নিয়ে আসো তো। আন্টি, আমি? হ্যাঁ তুমি। জিমিন মামনি তো এখানে আছে, ও এই দিকটা সামলা, তুমি একটু দেখে আসো ওর কিছু প্রয়োজন পড়ে কিনা। আচ্ছা আন্টি। তে দরজার বাইরে দাঁড়িয়ে বারবার নক করে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কোনো শব্দই আসছিল না, তাই সে বাধ্য হয়ে ভিতরে ঢুকে গেল। আর তখনই তে দেখতে পারলো জাংকুক মাত্রই শাওয়ার নিয়ে টাওয়াল পরে ভেতর থেকে বের হয়েছে। জাংকুককে এমন অবস্থায় দেখা মাত্রই তে পেছন ফিরে অন্যদিকে তাকিয়ে রইল আর বলতে থাকলো,
আন্টি আপনাকে যেতে বলেছে। কি বললে তুমি? বুঝিনি, আরেকবার বলো। আন্টি আপনাকে যেতে বলেছে, এদিকে ফিরে বলো। না, আমি আপনার দিকে ফিরবো না। আপনি নোংরা মানুষের মতো টাওয়াল পরে বসে আছেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে এই অবস্থায় প্রথমবারের মতো দেখেছো। হয়তো আমি আপনাকে প্রথমবারের মতো দেখিনি, কিন্তু এখন আপনাকে আমি নতুন করে চিনতে পারছি। জাংকুকের কাছে এসে তার হাত দুটো চেপে ধরলো আর তাকে বলতে থাকলো, তুমি আমাকে নয়, আমি তোমাকে নতুন করে চিনতে পারছি। তুমি অনেক বদলে গেছো, রঙিন হাওয়া লেগেছে তোমার শরীরে, নতুন গন্ধ পেয়েছো তুমি অন্য পুরুষের, তাই তুমি এমন করছো আমার সাথে। অন্য পুরুষ মানে? এইসব তুমি কি বলছো জাংকুক? ডোন্ট কল মি জাংকুক, ড্যাম ইট, কল মি জাংকুক স্যার এন্ড গেট লস্ট অন মাই রুম। ওকে জাংকুক স্যার, আমি চলে যাচ্ছি। আর ভাববেন না, মরার আগ পর্যন্ত হলেও আমি আপনার সমস্ত ঋণ শোধ করে দেব। ভালো থাকবেন। পরের দিন সকালে জাংকুক অফিসের কাজ করার পর মিস্টার সুবিনকে ডাকছিল, কিন্তু কেউ সেখানে নেই। তাই জাংকুক রাগান্বিত হয়ে মিস্টার সুবিনকে খুঁজতে গেল। উফ, এতদিন আমার প্ল্যানিংটা সাকসেস হলো। এখন আমি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারবো, আর আমার রূপের আগুনে স্যারের মন ঘাল করে নেব, আর আমি স্যারের বউ হয়ে যাব। লিসা, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করনি। ওই রকম নিরীহ মেয়েটাকে তুমি না ফাঁসালেই পারতে। আমি যদি জানতাম তুমি ওর এত বড় ক্ষতি করতে যাচ্ছ, তাহলে আমি কোনোদিনও তোমার সঙ্গ দিতাম না। আমি তোমাকে ভালোবাসি লিসা, কিন্তু তুমি যে জাংকুক স্যারের বউ হওয়ার জন্য এত কিছু করছো, সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। উফ সুবিন, তুমি বুঝতে পারছো না বেবি, আমি যে জাংকুক স্যারকে বিয়ে করে তার সম্পত্তি হাসিল করতে, যাতে তোমার আমার ফিউচার খুব ভালো কাটে। এটা কি ধরনের ফিউচার লিসা, যাতে নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে ভাগ করতে হবে? আমি এই ধরনের কিছু চাই না। আমি একটা ভালো জব করছি, আর তুমিও করছো। আমাদের ফিউচার কিন্তু এমনিতেই সিকিউর। সুবিন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি মিস্টার সুবিন নয়, বাড়াবাড়ি করছেন আপনি মিস লিসা। জাংকুক স্যার আপনি? হ্যাঁ আমি। উপস, সরি মিস লিসা, আপনার এত সাজানো গোছানো প্ল্যানিংটা এখন আমি নষ্ট করে দেব, কারণ আপনাকে তো এখন আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। স্যার, আপনি যেটা ভাবছেন সেটা একদম ঠিক না। জাস্ট শাট আপ। আর একটা কথা আমি শুনতে চাই না মিস লিসা। এন্ড ইউ মিস্টার সুবিন, আপনার উপযুক্ত শাস্তি হলো আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। আপনাকে আমি পুলিশের কাছে দেব না, জাস্ট আপনাকে চাকরি থেকে বের করে দিলাম। মামুনি, জিমিন কল করলো, বললো এক্ষুনি নাকি আবার যেতে হবে। বাবা, সবে তো মাত্র এলাম, এখনই আবার কেন যেতে হবে? জানি না রে মা, বললো এক্ষুনি দরকারি কাজ আছে। তুই একটা কাজ করিস, রান্না খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে পড়িস। আমি এখন গেলে তো আর রাতে ফিরতে পারবো না। আচ্ছা বাবা, তুমি যাও, তুমি আমার জন্য ভেবো না, আমি সাবধানেই থাকবো। রাতেতে সমস্ত কাজ খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিল, আর তখনই সে কলিং বেলের আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার, এই সময় আবার কে এলো? জাংকুক স্যার, আপনি এখানে? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? না, অন্য কাউকে আশা করিনি, বাট আপনাকেও আশা করিনি। বুঝতে পেরেছি। সরো, এবার ভিতরে যেতে দাও। আগে বলুন, আপনি কেন আমাদের বাড়িতে এসেছেন? বাহ, মেহমান এসেছে, তাকে আপ্যায়ন না করে কেন এসেছে সেটা প্রশ্ন করা হচ্ছে। এই তোমাদের কালচার। দেখুন মিস্টার জাংকুক স্যার, আপনি কোনো সাধারণ মেহমান নন, আপনি হচ্ছেন আমার বস। আর একজন বসের একজন এমপ্লয়ের বাসায় কি দরকার সেটা তো অবশ্যই জানতে হবে। প্রশ্নের উত্তর তো আপনি নিজেই দিয়ে দিলেন ম্যাডাম এমপ্লয়। আমি আপনার বস, আর আমি আপনাকে অর্ডার করছি আমাকে ভিতরে যেতে দেওয়া হোক। ওকে মিস্টার স্যার, সম্মানের খাতিরে আপনাকে ভিতরে আসতে দেওয়া হলো। বাট মিস্টার স্যার, আমি কিন্তু আপনার জব ছেড়ে দিয়েছি, এখন কিন্তু আমি আপনার এমপ্লয় না। মিস্তে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি 1 বছরের জন্য আমার সাথে চুক্তিপত্র সাইন করেছেন। না মিস্টার জাংকুক স্যার, আমি কিছুই ভুলিনি। আমি বলে এসেছিলাম আমি যে কোনো ভাবেই হোক আপনার চুক্তি সে 20 লক্ষ টাকা ফিরিয়ে দেব। বাট মিস্তে, টাকাটা যে আমার এখনই চাই। আজব নাকি, আমি এতগুলো টাকা এখন আপনাকে কোথা থেকে দেব সেটা আমি কি করে জানবো ম্যাডাম তে? বাট আমার কাছে অন্য একটা রাস্তা আছে। যদি আপনি চান তাহলে আমার সাথে নতুন করে একটা চুক্তিপত্র সাইন করতে পারেন। মানে আবার কিছু চুক্তিপত্র? মানে হচ্ছে আমি সারা জীবনের জন্য তোমার অসভ্য বস হয়ে থাকতে চাই, আর তুমি আমার বাধ্য এমপ্লয়। যদি আপনার কথা আমি রাজি না হই মিস্টার অসভ্য বস, তাহলে কিভাবে রাজি করতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। কি করছেন আপনি? বেশি কিছু না, জাস্ট তোমাকে বানানো ট্রাই করছি। অসভ্য বস কোথাকার। সুগা ভাই, তোর জন্য দেরি হয়ে গেল। আজ তো বস নির্ঘাত পানিশমেন্ট দেবে। বস পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট?
মনে হচ্ছে তুই কিছুই জানিস না। তারা দুই বোন যে আমাদের বাড়ির বস, সেটা কি তুই ভুলে যাস? হ্যাঁ, তুই তোর বউকে তোর বাড়ির বস মানতে পারিস, বাট আমি না। আমার বউ তো আমার কথায় ওঠে আর বসে। ওহ, হলেই ভালো। তুই বাসায় আয়, আমি গেলাম। কিরে সুগা, তুই এত রাতে ছাদের মধ্যে কি করিস? এমনি রে, হাওয়া খেতে এলাম। তুই কেন এলি? আর বলিস না রে ভাই, আজ তো আমাদের ম্যারেজ ডে ছিল। আসার সময় বউর জন্য ফুল আনতে ভুলে গিয়েছিলাম, এই জন্য বউ আমাকে রাতে ঘরেই থাকতে দিল না। তাই নাকি? আজ আমাদের ম্যারেজ ডে ছিল, এই জন্যই তো বলি শ্বশুরের মেয়ে কেন আমাকে ঘরেই ঢুকতে দিল না। ভাই, আজ তো আমি ম্যারেজ ডেটাই ভুলে গিয়েছি। কি? হ্যাঁ ভাই, এই জন্যই আজ আমাকে ঘরে ঢুকতে দেয়নি। শালা সুগার বাচ্চা, আর তুই আমাকে মিথ্যে বলেছিস তুই নাকি তোর ঘরের বস। না রে ভাই, রোজই জিমিনের বকা শুনতে হয়। বিশেষ করে যদি দুইবারের বদলে তিনবার বলি, তাহলে তার রক্ষে নেই। ভাই রে ভাই, সেটা তো আমার বেলা। অবশ্য আমি এটা রোজই বলি, তাও আমাদের তো একটু দরকার, তাই না? এখানে কি হচ্ছে আমি কি একটু জানতে পারি? সে কি বাবা, তুমি এত রাতে ছাদে কি করছো? আসলে তোমার মা আজকে একটু রেগে আছে তো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছাদে বসে আড্ডা দিই। বাবা, তুমিও? আসল বস আসলে কারা, এটাই তাদেরকে বুঝিয়ে দিলাম। আজ 3 বাপ ছেলে মিলে ছাদেই থাকবে, আর এটাই হচ্ছে তাদের শাস্তি।